কিন্তু ভাবতে হবে আমার বাড়ির বাচ্চাটার নিরাপত্তা কোথায়, আমার বাড়ির বাচ্চাটার হাতে কর্মসংস্থান কোথায়। আজকে কি দেখতে পেলাম, 2011 সালের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন, আরেকটা দল 2014 সালে ভারতবর্ষে ক্ষমতায় এসেছিল, সেই নরেন্দ্র দামোদর দাসের মোদি, সেই মোদি সরকার চলছে দিল্লিতে, আপনারা দেখেছেন। তারাও আপনার ট্যাক্সের টাকা নিয়ে সরকারটা চালাচ্ছেন। তাদেরকেও আপনি মূল্যবান ভোট দিয়ে সেদিন পার্লামেন্টে পাঠিয়েছিলাম যে আমার বাড়ির কর্মসংস্থান, আমার স্বাস্থ্য, আমার শিক্ষা, আমার এলাকার মা বোনের নিরাপত্তা, আমাদের হাতে কর্মসংস্থান। কিন্তু আজকে বলুন, তিনিও 2014 সালের আগে বলেছিলেন আমরা প্রতি বছর 2 কোটি নকরির ব্যবস্থা করে দেব, আমরা যাবতীয় ভোজ্য তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে সেই আসবাবপত্র জিনিসপত্রের দ্রব্য মূল্যের বৃদ্ধিটাকে রোধ করে দেব, আমরা নোটবন্দি করছি তার কারণ আমরা কালাধন ওয়াপাস নিয়ে আসবো। আমরা আর কি করতে দেখেছি? মা বোনের নিরাপত্তা তিনি সকালবেলা বলতেন, সেই নরেন্দ্র দামোদর দাস মোদি টিভির সামনে এসি রুমে বসে বলতেন, তিনিও বলতেন এ রাজ্যের সরকার যেমন বলেছিলেন মায়েদের সুরক্ষা, মায়েদের নিরাপত্তা, তিনিও বলতেন বেটি পড়াও বেটি বাঁচাও। অফুরন্ত আমরা কি দেখেছিলাম, ঠিক যেমন এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদিমণি এখানে বসে আছেন আর দাদা দিল্লিতে বসে আছেন, সেদিন দাদাও বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। তিনি এই কথা না বললেও তিনি বলেছিলেন যে বছরে 2 কোটি নকরির ব্যবস্থা করে দেব, সব হাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন করে দেব। সেদিন বলেছিলেন মেয়েদের সুরক্ষা দেব। আসুন, সেদিন দিল্লিতে বসে দাদা বলেছিলেন, আর কালীঘাটের টালির চালাতে বসে, নবান্নের 14 তলাতে বসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন বলেছিলেন যে মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করে দেব। আসুন, হরিয়ানা থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, উত্তরাখণ্ড থেকে শুরু করে, রাতের পর রাত, দিনের পর দিন যেদিন আমার মা বোনগুলোকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, যখন তার সঙ্গে সেই ধর্ষণের সঙ্গে বিজেপির কোনো নেতৃত্বকে আমরা জড়িয়ে যেতে দেখেছিলাম, কয়েক ঘন্টার ব্যবধানে যদি সকালবেলা বিজেপি নেতার নাম বার হয়, আমরা সন্ধ্যেবেলায় মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিলাম তিনি বিজেপির আইটি সেলের কোনো নেতৃত্ব, তিনি বিজেপির বড় পদাধিকার পেয়ে গেছেন। আর এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার, এই দিদিমণির সরকার, তিনিও বলেছিলেন মেয়েদের সুরক্ষার কথা। তাহলে ভাবুন, আরজি করে আমার যে দিদিটা, আমরা যাকে ভগবানের পরে, ঈশ্বরের পরে, সৃষ্টিকর্তার পরে যাকে আমরা প্রথম স্থানে বসাই, যারা রাতের পর রাত, দিনের পর দিন তাদের মেহনত করে সেদিন ওই আরজি করে তার কর্মক্ষেত্রের ভিতরে আমার ওই দিদিটা 32 ঘন্টা ডিউটি করার পরে তার কোনো অপরাধ ছিল না। কি অপরাধ ছিল? তিনি ডক্টর, তার কর্মসংস্থানের ভিতরে 32 ঘন্টা আমার আপনার সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার পরে একটা মানুষ 32 ঘন্টা একভাবে যদি আপনি কর্মসংস্থানের সঙ্গে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, আপনার কতটা কষ্ট হয় ভাবুন। তবুও 32 ঘন্টা ডিউটি করার পরে আমার সেই দিদিটা যখন সেমিনার রুমের ভিতরে একটু রেস্ট নেওয়ার জন্য গেছিল, এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা নিয়োগ, যাদের কোনো নিয়োগপত্র আছে কিনা জানি না, সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের নেতৃত্ব, কিন্তু সেদিন আমি আজকে ওপেন মাইকে বলে যাচ্ছি, সেদিন শুধু সঞ্জয়ের দ্বারা এ কাজ সম্ভব হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আর সেই মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা সিলেক্টেড সেই সিভিক ভলেন্টিয়ার তারা কিভাবে ওই 32 ঘন্টা আমার ওই দিদিটা ডিউটি করার পরে যখন একটু রেস্ট নেওয়ার জন্য গেছিলেন, তার উপরে কিভাবে নির্মম অত্যাচার করে ধর্ষণ করে তাকে মেরে দেওয়া হলো। আমরা কি দেখতে পেয়েছিলাম সেদিন? তার ইনসাফের জন্য যখন 1 বছর ধরে লাগাতার আন্দোলন হচ্ছে, এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার আমার সেই তিলোত্তমা বোনের বিচার এনে দিতে পারেনি, আমার সেই কালীগঞ্জের ছোট্ট বোন তামান্না, সেই 9 বছরের 10 বছরের বোনটার বিচার দিতে পারেনি। আমরা সেই হাঁসখালিতে গেলে দেখতে পাওয়া কিছুটা দূরেই আমার নদিয়া জেলা, সেই নদিয়া জেলার হাঁসখালিতে আমরা কি দেখেছিলাম, যেদিন আমার সেই আদিবাসী বোনটা, আজকে শুনে যান এই কথার মাধ্যম দিয়ে, যারা বলছেন আইএসএফ শুধুমাত্র মুসলমানদের দল, যারা বলছেন আইএসএফ শুধুমাত্র মুসলিমদের জন্য লড়াই করে, আইএসএফ বিজেপির দালাল, আইএসএফ বিজেপির থেকে টাকা নিয়ে তারা রাজনীতি করে, এতটা অঞ্চলের সেই সকল তৃণমূল বন্ধুদেরকেও বলতে চাই, আপনার বাড়িতেও একটা আমার ছোট্ট বোন আছে, আপনার সন্তান আছে, আপনি না জানি কাল হয়তো দাঁড়িয়াপুর বাজার থেকে সেদিন হয়তো আপনার বাড়ির বোনটা, আমার ওই বোনটা আপনার বাড়িতে যাবে, আর আপনি গ্যারান্টি দিতে পারবেন না আপনার বাড়ির বোন, আমার ওই বোনটার উপরে কোনো নরপশু আক্রমণ করবে না। আমরা জানি কাকের মাংস খাই না, কিন্তু আমরা বক্তুই কাণ্ড ভুলে যাইনি। তৃণমূল মেরেছে, তৃণমূলকে মারছে তৃণমূল, মরছে তৃণমূল, রাতের অন্ধকারে বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দিয়ে তার ভিতরে মানুষগুলো এমনভাবে দগ্ধ হয়ে পুড়ে গেছে, দেখলে আপনার গাটা শিউড়ে উঠবে। তাই এ তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে আপনি তৃণমূল করতে পারেন, আপনার অধিকার আপনি করুন, আপনার
ভালো লাগে আপনি করুন, শুধু একবার ভাবতে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার 32 ঘন্টা ডিউটি করার পরেও আমার দিদির বিচার দিতে পারেনি। সেই 9 বছরের ছোট্ট বোনটা যিনি ভোট সম্পর্কে কিছুই বোঝেন না, সেই বোনটার মৃত্যুর বিচারও দিতে পারেনি। ঠিক তেমন হাঁসখালিতে আপনারা দেখলে বুঝতে পারবেন, এতটা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে বলতে চাই, সেদিন যারা বলছেন আইএসএফ বিজেপির দালাল, আইএসএফ বিজেপির থেকে টাকা নিয়ে রাজনীতি করে, আইএসএফ হচ্ছে বিজেপির বি টিম, আইএসএফ মুসলমানদের দল, এতটা অঞ্চলের কি হিন্দু, কি শিখ, কি খ্রিস্টান, কি আদিবাসী, সকলের উদ্দেশ্যে বলতে চাই, সেদিন ভেবে দেখুন যদি নওশাদ সিদ্দিকী মাথায় দাড়ি, মুখে দাড়ি থাকার জন্য আর মাথায় টুপি থাকার জন্য তিনি মুসলমানদের নেতা হয়, এই ভুল ধারণা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আসুন সেদিন হাঁসখালিতে রাতের অন্ধকারে যখন 8টা থেকে 8:30 নাগাদ, খুব জোর হলে 8:30 বাজে, আমার আদিবাসী বোনটা যখন টিউশন পড়ে বাড়িতে ফিরছিলেন, সেদিন ওই হাঁসখালির পঞ্চায়েতের প্রধান তার সেই প্রধানের ছেলের নেতৃত্বে কিভাবে আমার ওই বোনটার, ওই 16 বছরের বোনটা, আদিবাসী বোনটার উপরে কিভাবে অত্যাচার করে তাকে ধর্ষণ করে রাতের অন্ধকারে তাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার সেদিন আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে এসির হাওয়া খেতে খেতে সেই 14 তলার নবান্নে দাঁড়িয়ে বলেছিল সেই বোনটার বিচার দিতে পারেনি, কিন্তু সেদিন তিনি বলেছিলেন আগে খবর নিয়ে দেখতে হবে ওই মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা, আগে খবর নিয়ে দেখতে হবে ওই মেয়েটার কোনো লাভ অ্যাফেয়ার ছিল কিনা। লজ্জা হয় এতটা অঞ্চলের সেই সকল তৃণমূল নেতৃত্বদেরকে বলতে চাই, যারা বলছেন তৃণমূল আপনাদেরকে বাঁচাবে, আপনার বাড়ির বাচ্চার নিরাপত্তা দেবে, ভাবুন সেদিন ওই আদিবাসী বোনটার জায়গায় যদি আপনার বাড়ির বাচ্চাটা থাকতো। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার নৈতিক দায়িত্ব একটা, সেই দায়িত্ব থেকে ভাবুন যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথাটা বলতেন, আপনি বাবা হয়ে সেদিন মেনে নিতে পারতেন। রাতের অন্ধকারে যখন আমার ওই 16 বছরের আদিবাসী বোনটাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হলো, তার বাবা যখন দেখতে চাইলেন যে আমার সন্তান তো চলে গেছে, আমি তো তাকে আর দেখতে পাবো না, অন্তত তার লাশটাকে আমাদেরকে দেখতে দেওয়া হোক। সেদিন হাঁসখালি ওই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে সেদিন ওই আমার বাবাটাকে, ওই মাটাকে, সেদিন ওই আমার আদিবাসী বোনটার মুখকে দেখতে দেওয়া হয়নি। রাতের অন্ধকারে সেদিন হাঁসখালির প্রশাসনকে কাজে লাগিয়ে, সেদিন হাঁসখালির পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে সেদিন আমার ওই আদিবাসী বোনটাকে রাতের অন্ধকারে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমার মনে হয় যে একজন মায়ের কষ্ট সব থেকে, যদি একজন মেয়েদের কষ্ট, একজন মেয়েদের জ্বালা যন্ত্রণা সম্পর্কে সব থেকে বেশি কেউ বুঝে থাকে সেটা একজন অপর মহিলাই বুঝে থাকে। কিন্তু আমাদের লজ্জা হয়, আমরা আমাদের ভোট দিয়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এমন একটা সরকারকে বসিয়েছি, এমন একটা সরকারকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছি, আমার সেই বোনটার কষ্টটা ওই মা হয়েও, মেয়ে হয়েও সেদিন 14 তলাতে বসে বোঝেনি। তাই তিনি বলেছেন প্রেগনেন্ট আছে কিনা, লাভ অ্যাফেয়ার আছে কিনা। তারপরেও আমরা কি দেখতে পেলাম, তাকে জ্বালিয়ে দেওয়া হলো, তাকে পুড়িয়ে দেওয়া হলো। তারপরে যখন আমার সেই আদিবাসী বাবাটা, কাকাটা, আমার সেই বোনটার যখন শ্রাদ্ধের অনুষ্ঠান করতে গেল, যে পুরোহিতকে বলেছিল যে শ্রাদ্ধের অনুষ্ঠানটা করার জন্য, আমরা দেখলাম যেদিন সেই শ্রাদ্ধের অনুষ্ঠানটা হবে সেদিন ওই পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে সেখানকার প্রশাসনকে কাজে লাগিয়ে সেই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধান এবং প্রশাসন তাকে, সেই পুরোহিত যিনি আসবেন শ্রাদ্ধটা করতে আমার ওই বোনের, তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে শ্রাদ্ধের অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়নি। আর যারা বলছেন আইএসএফ শুধুমাত্র মুসলমানদের কথা বলে, আইএসএফ এর চেয়ারম্যানের মাথায় টুপি, মুখে দাড়ি, সেদিন যারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, আমি শুভেন্দু অধিকারী, হিন্দু হিন্দু ভাই ভাই, আর যিনি বলছেন মা মাটি মানুষের সরকার, মেয়েদের নিরাপত্তা দেবেন বলেছিলেন, সেই সরকারের কোনো নেতৃত্ব না মমতা ব্যানার্জি, না অভিষেক ব্যানার্জি, না মহুয়া মৈত্র, না আপনার কাকুলি ঘোষ দস্তিদার, না আপনার শুভেন্দু অধিকারী, না সুকান্ত মজুমদার, না অগ্নিমিত্রা পল, কাউকে সেদিন হাঁসখালিতে দেখা যায়নি। আর যাদেরকে আপনি বলছেন শুধুমাত্র দাড়ি টুপি রাখার জন্য মুসলমানদের, সেদিন ওই আমার আদিবাসী বোনটার হাঁসখালির গ্রামে সেদিন ওই মাথায় টুপি রেখে ছিপছিপে অল্প বয়স্ক ছেলেটা, যিনি আজকে বিধানসভাতে দাঁড়িয়ে 294 জন বিধায়কের সামনে তিনি একমাত্র বিধায়ক যিনি 294 জনের ঘাম ছুটিয়ে দিচ্ছেন, সেদিনই ওই আদিবাসী ঘরের ওই বোনটার বাড়িতে ওই মুখে দাড়ি রাখা ছেলেটাই ওই মাথায় টুপি দিয়েই আমার আদিবাসী বাড়ির বোনটার বাড়িতে পৌঁছেছিলেন। পীরজাদা নওশাদ সিদ্দিকী পৌঁছেছিলেন, পীরজাদা নওশাদ সিদ্দিকী পৌঁছেছিলেন, কোনো শুভেন্দু অধিকারী পৌঁছায়নি, দিলীপ ঘোষ পৌঁছায়নি, সুকান্ত মজুমদার পৌঁছায়নি, মহুয়া মৈত্র পৌঁছায়নি, মমতা ব্যানার্জি পৌঁছায়নি। সেদিন সেখানে দাঁড়িয়ে ওই ছিপছিপে রোগা পাতলা ছেলেটাই সেদিন বলেছিল যদি হাঁসখালির প্রশাসনের ক্ষমতা থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা থাকে, তার দলের কোনো নেতৃত্ব যদি ক্ষমতা থাকে, বাবা আপনি আপনার মেয়ের শ্রাদ্ধের অনুষ্ঠান করবেন, আমি নওশাদ সিদ্দিকী এখানে দাঁড়িয়ে থাকবো। যদি হাঁসখালির প্রশাসনের, পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের ক্ষমতা থাকে, তার বন্দুক থেকেও যদি গুলিটা বার হয়, সেই গুলি
গুলিটা সর্বপ্রথম আমি নওশাদ আমার বুকে লাগবে, তবু আপনাকে লাগতে দেব না। আর সেদিন পাশের গ্রাম থেকে ওই ছিপছিপে মাথায় দাড়ি রেখে, মুখে দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে থেকে অপর পুরোহিতকে এনে আমার শ্রাদ্ধের অনুষ্ঠানটা করেছিল। ভাবতে হবে কে বিজেপির দালাল, কার গর্ভ থেকে আজকে তৃণমূল কংগ্রেস জন্ম হয়েছে। ভুলে গেলে চলবে না 1998 সালের 1 জানুয়ারির গল্পটা আপনাদেরকে ভাবতে হবে। যারা আজকে পাড়ায় পাড়ায় গিয়ে বলছেন যে বিজেপির দালাল আইএসএফ, বিজেপির থেকে টাকা নিয়ে বিজেপির হাতকে শক্ত করার জন্য আইএসএফ তৈরি হয়েছে। আরে বন্ধু, আপনি তো বলছেন, আপনি ভেবে দেখুন আজকে যে দলের ঝান্ডাটা, আপনি যে ঘাসফুল চিহ্নটা নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে যাচ্ছেন, সেদিন অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে, লালকৃষ্ণ আদবানির হাত ধরে 1998 সালের 1 জানুয়ারি ন্যাশনাল কংগ্রেসকে ভেঙে দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছিল। যিনি পরবর্তী সালে আমরা এটাও শুনেছিলাম, তিনি বলছেন যে যদি প্রত্যেকটা বুথে বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে হয়, প্রয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন বলেছিলেন প্রতিটা বুথে বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপিকে ফ্রন্টে এনে লড়াই করতে হবে। নওশাদ সিদ্দিকী বলেনি, আপনার দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন। আর কেনই বা বলবেন না, তার জন্ম তো একটা বীজ থেকেই, একটা আপনি পদ্ম ফুল বলুন আর ঘাস ফুল বলুন, যে ফুলই বলুন না কেন, জন্ম তো একটা ফুল থেকে। আমরা জানি কৃষক যখন আপনারা চাষ করতে যান, যখন একটা কোনো অঙ্কুরিত বীজ আপনারা রোপণ করেন, একটা দানাকে যখন আপনি কোনো শস্য ফসল ফলানোর জন্য দেন, সেখান থেকে একটা প্রথমে একটা গাছই বার হয়, তার দুই দিকে দুটো পাতা ছেড়ে দেয়। আমরা দেখেছি একটা বীজ থেকে একটা অঙ্কুর বার হয়ে দুই দিকে দুটো পাতা যায়। ঠিক তেমন 1998 সালের 1 জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে এবং অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে, লালকৃষ্ণ আদবানির হাত ধরে সেদিন দিল্লিতে গিয়ে যে দলটা তৈরি হয়েছিল ন্যাশনাল কংগ্রেসকে ভেঙে, আজকের দিনে দাঁড়িয়ে সেই দলটাই হলো তৃণমূল কংগ্রেস। সেই দলটাই তৃণমূল কংগ্রেস। আর এই দলটার একটাই মাত্র বাবা, সেটা নাগপুর থেকে পরিচালনা হয়, সেই আরএসএস। তাই যারা বিজেপির দালাল বলছেন আইএসএফ লড়াই করলে বিজেপি চলে আসবে, এতটা অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে শুধু বলে যায়, যারা বলছেন বিজেপি চলে আসবে, আরএসএস চলে আসবে, মুসলমানরা বিপদে পড়বে, ভুল ভাবছেন, আপনাদেরকে ভুল ভাবানো হচ্ছে। 2011 সালের আগে আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, 2011 সালের আগে পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখা সংগঠন ছিল মাত্র 453টা। আর আজকের দিনে আরএসএস এর 100 বছর পূর্ণ হচ্ছে। আজকের দিনে আপনারা দেখেছেন আরএসএস বিভিন্ন জায়গায় তারা র্যালি করছে পশ্চিমবঙ্গে, কিন্তু 2011 সালের আগে আরএসএসকে কোনোদিন দিল্লি আপনার কলকাতার রাজপথে কোনোদিন র্যালি করতে দেখেনি, কলকাতাতে সভা করতে দেখেনি। কিন্তু আজকে 2025 সাল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলের নেতৃত্বরা যারা আজকে বলছেন বিজেপির হাতকে শক্ত করার জন্য আজকে আইএসএফ পশ্চিমবঙ্গে লড়াই করছে, আরএসএসকে জায়গা করে দেওয়ার জন্য আজকে আইএসএফ পশ্চিমবঙ্গে লড়াই করছে। এতটা অঞ্চলের মানুষকে এই ভুল ভাবনা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আসুন 2011 সালের আগে যে বিজেপি যেখান থেকে তৈরি হয়েছিল, সেই আরএসএস এর সংগঠন গোটা পশ্চিমবঙ্গে ছিল 453টা 34 বছরের বামপন্থ সরকারের আমলে। কিন্তু 2011 সাল থেকে আজকে 15 বছরে সরকার এখনো যেতে পারেনি। সেই পশ্চিমবঙ্গে 34 বছরের সরকারের আমলে তৈরি হয়েছিল 453টা সংগঠন। আর আজকে 15 বছরের ভিতরে এই তৃণমূল কংগ্রেসের সরকার আরএসএসকে শাখা খুলতে এতটাই সহযোগিতা করেছে, বিজেপিকে এতটাই সহযোগিতা করেছে যে আজকে এই 15 বছরের ভিতরে 14,500-এর অধিক শাখা সংগঠনে পশ্চিমবঙ্গে আরএসএস তৈরি করতে পেরেছে, বিজেপি জায়গা করতে পেরেছে। ভাবুন, একবার ভাবতে হবে। 2011 সালের আগে বাংলার বিধানসভাতে বিজেপির কটা এমএলএ ছিলেন, আর 2011 সালের পর থেকে আজকে বিধানসভাতে বিজেপির কটা এমএলএ, কারা সেকেন্ড পজিশনে চলে এলো বাংলায়। ভাবতে হবে আপনাকে, ভুল ভাবছেন আপনি। তাই আপনাকে ভাবতে হবে, আপনি সরকার তৈরি করতে পারেন, আবার আপনি সরকারকে চালানোর জন্য আপনার পকেট থেকেই টাকা দিয়ে সরকার পরিচালনা করছেন। আর আপনার বাড়ির বাচ্চাটার নিরাপত্তার সময় আবার আপনাকে শুনতে হচ্ছে আপনার মেয়ের কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা। ভাবতে হবে, আপনার বাড়ির বাচ্চাটার কর্মসংস্থানের জন্য শুনতে হচ্ছে যে কি চপের দোকান দিতে হবে। ভাবতে হবে আপনাকে,
আপনার স্বাস্থ্যের জন্য যখন আপনি আমডাঙ্গাতে ছুটে যাচ্ছেন, আপনার কি সমস্যা হয়েছে সেটা বলার আগেই ডাক্তার রেফার লিখে দিচ্ছে বারাসাতে ছুটতে হবে, তারপরে বারাসাতে গিয়েও আপনি কি চিকিৎসা পাচ্ছেন সেটাও ভাবতে হবে। আসুন, একটা সরকারের মৌলিক অধিকারের ভিতরে, একটা সরকারের দায়িত্বের ভিতরে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এবং নিরাপত্তা, কর্মসংস্থানের দায়িত্ব থাকে। কোনো সরকারের হাতে মন্দির মসজিদ তৈরির দায়িত্ব থাকে না। তাই এতটা অঞ্চলের হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সকলকে বলবো সমকণ্ঠে আওয়াজ তুলতে হবে। আর এই সকল চোর, জোচ্চোর, ধর্ষকদের বিরুদ্ধে আপনাদেরকে 2026 সালে প্রত্যেকটা বুথের সামনে প্রতিরোধের ব্যারিকেড তৈরি করতে হবে। সেই প্রতিরোধের আগুনে এই তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়ে পুড়িয়ে, গণতান্ত্রিক অধিকার দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে হবে। আর ওই কালীঘাটের টালিরচালা থেকে শুরু করে 14 তলার যে এসির হাওয়াটা মাননীয় মুখ্যমন্ত্রী আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে খাচ্ছে, সেই 14 তলা থেকে তাকে গঙ্গায় ছুঁড়ে ফেলতে হবে। এই অঙ্গীকারবদ্ধ নিয়ে আজকে সিকিড়ার মানুষকে বাড়ি পৌঁছতে হবে। তারপরে আপনার বাড়ির বাচ্চার নিরাপত্তা হবে, আপনার কর্মসংস্থান হবে, আপনার স্বাস্থ্যের জন্য আর আমডাঙ্গা থেকে বারাসাতে ছুটে যেতে হবে না। আপনার বাড়ির বাচ্চার একটা ডিগ্রির জন্য জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে যাদবপুরে ছুটতে হবে না। এখন দেখতে পাচ্ছেন যাদবপুরে প্রতিনিয়ত কিভাবে ছাত্রছাত্রী বোনগুলো মানে মৃত্যু মুখে পতিত হচ্ছে। খড়গপুর আইআইটির দিকে তাকালে বুঝতে পারবেন, যাদবপুরের দিকে তাকালে বুঝতে পারবেন। তাহলে আপনি চিন্তা করে দেখুন, আপনার বাড়ির বাচ্চাটাকে আপনি একটু কষ্ট করে যে কলকাতাতে পড়তে পাঠাবেন, সেখানেও নিরাপত্তা নেই। ভাবতে হবে, যদি ডাক্তারের কর্মসংস্থানে ডাক্তারের নিরাপত্তা না থাকে, যদি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যদি শিক্ষার্থীদের নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কাকে নির্বাচিত করেছি? কাকে আমরা নির্বাচিত করেছি? শুধু মন্দির তৈরি করার জন্য নির্বাচিত করেছি? আসলে না। এই দলটা যারা আজকে পাড়ায় পাড়ায় বলছেন আইএসএফ বিজেপির দালাল, আইএসএফ আসলে আইএসএফ বিজেপির দালাল নয়, বিজেপির সব থেকে বড় বন্ধু, বিজেপির সব থেকে বড় প্রিয় যদি কেউ হয়ে থাকে পশ্চিমবঙ্গে, সেটা মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আর তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। তাই 2011 সালের পর থেকে আরএসএস 14,500 সংগঠন বৃদ্ধি করেছে এবং এবছরে হয়তো বিজয় দশমীর পর থেকে পরের বছর মহালয়া পর্যন্ত তারা প্রত্যেকটা রাজ্যে, এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জায়গায় তারা সম্মেলন করবে। ভাবতে হবে। তাই আসুন, 10 সেকেন্ডের ইভিএম এর সামনে আপনি ভোট দেন। আপনাকে ভাবতে হবে, মন্দির চান না কর্মসংস্থান চান, দাদার জয় শ্রীরাম চান না দিদির জয় জগন্নাথ চান না আপনার স্বাস্থ্য চান। আপনাকে ভাবতে হবে যে টিভির সামনে বসে কেউ বলবে যে বেটি পড়াও বেটি বাঁচাও, আর বেটিকে ধর্ষণ করার পরে তাকে নেতৃত্ব দিয়ে দেবে। আপনাকে ভাবতে হবে, যিনি মায়েদের নিরাপত্তার কথা বলে ধর্ষণের বিচার দিতে পারে না, অপরন্ত ধর্ষণ হওয়ার পরে বিচার না দিয়ে তাকেও বলে 2 লক্ষ টাকা দিয়ে দাও, একটু যা নিয়ে বড় আন্দোলন হয় তাকে বলে 10 লক্ষ টাকা দিয়ে দাও। ভাবতে হবে, আপনি সরকারকে চালাচ্ছেন। এতটা অঞ্চলের কোন তৃণমূল কংগ্রেসের বন্ধু যদি আপনাকে বোঝাতে যায়, আপনাকে বুঝতে হবে ভারতবর্ষের সংবিধান আমার গর্ব হয়, গোটা পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান আমার মাতৃভূমি ভারতবর্ষের, এবং সেটা মৌখিক নয়, অলিখিত নয়, একটা লিখিত সংবিধান। ভারতবর্ষের সর্ববৃহৎ সংবিধান গোটা পৃথিবীর। সেই সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, আপনি সরকারকে নির্বাচিত করতে পারবেন। এবং আপনি ভাবুন, যদি আপনি সরকারকে নির্বাচিত করতে পারেন আর আপনার পকেটের ট্যাক্সের টাকা নিয়ে যদি সরকার পরিচালনা হয়, এসির হাওয়া খেয়ে বেড়ায়, তাহলে আপনার কর্মসংস্থান কেন হবে না? আপনার স্বাস্থ্যর পরিকাঠামোর উন্নয়ন কেন হবে না? আপনি কেন নিরাপদে ঘুরে বেড়াতে পারবেন না? আপনার সেই সাংবিধানিক অধিকারটাকে কেন তারা হরণ করে নেবে? আপনাকেই রুখে দাঁড়াতে হবে। যেমন দিন শেষে, বেলা শেষে আপনাকে খাওয়ার জন্য আপনার গালের ভাতটা আপনাকে তুলে খেতে হয়, ঠিক আপনার কর্মসংস্থানের জন্য এই তৃণমূল চোরেদের বিরুদ্ধে, এই দুর্নীতিবাজ গুন্ডাদের বিরুদ্ধে, এই বোমগুলি নিয়ে যারা রিগিং করতে আসে সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আপনাদেরকেই রুখে দাঁড়াতে হবে। আপনার পরবর্তী প্রজন্ম, আপনার বাড়ির বাচ্চার কর্মসংস্থান, আপনার স্বাস্থ্য, আপনার শিক্ষা, আপনার মা বোন, আমার বোনগুলোর নিরাপত্তার জন্য আপনাদেরকেই লড়াই করতে হবে। আপনাদেরকে জানতে হবে। আসলে জানবেন কি করে? এ রাজ্যের সরকার তো বলেছিল 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দেব, কিন্তু আমরা কি দেখেছি 2011 সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা শিক্ষা প্রতিষ্ঠান বাংলায় করতে পারেনি। কিন্তু কি করতে পেরেছে? সেই যেখান থেকে আমরা জানবো সেই জায়গাটা বন্ধ করে দিয়ে আজকে 2025 সালে 15 বছরের মধ্যে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্ধ করে দিতে চলেছে। এবং তার পাশাপাশি তিনি কি দিয়েছেন? প্রায় 21,000 মদের দোকানের লাইসেন্স দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভাবতে হবে আপনাকে। শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি, স্বাস্থ্য দেয়নি, কর্মসংস্থান দেয়নি, শিল্প দেয়নি, দিয়েছে মদ। আপনি জানবেন কোথা থেকে? দিয়েছে বোম, দিয়েছে গুলি, দিয়েছে ধর্ষক।
কেন বলবো না, দিয়েছে ধর্ষক। কারণ সেদিন 32 ঘন্টার পরে আমার বোনটার কোনো অন্যায় ছিল না, সেদিন 10 বছরের বোনটার কোনো অন্যায় ছিল না, সেদিন ওই বোনটা টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন, 16 বছর, তারও ভোটাধিকার হয়নি, কিন্তু তার উপরে চরিত্রের উপরে আঙুল তুলতে মমতা ব্যানার্জি ছাড়েনি। কিন্তু ওই মমতা ব্যানার্জির সরকারটা চলছে আমার আপনার ট্যাক্সের টাকায়। তাই যদি আপনার টাকা দিয়ে সরকার চলে, আপনার টাকায় যদি এই এমএলএ রফিকুর রহমান মাইনেটা পায়, আপনার টাকা যদি মমতা ব্যানার্জি মাইনেটা পায়, তাহলে আপনার দুঃখ দুর্দশার কথাও এই রফিকুর রহমানকে শুনতে হবে, মমতা ব্যানার্জি থেকে শুনতে হবে। আর যদি তা না শোনে, আসুন আবার রাস্তায় নেমে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যেমন 34 বছরের সরকারকে বদলা নয় বদল চাই বলে বিসর্জন দিয়েছিলেন, 2026 সালে দাঁড়িয়ে আপনার বাড়ির নিরাপত্তা, আপনার কর্মসংস্থান, আপনার স্বাস্থ্য, আপনার উন্নয়ন, প্রত্যেকটা ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য আপনাকে আবার রাস্তায় এসে এই 15 বছরে যারা এসে চোর জুলুম করে দাঙ্গাবাজ ধর্ষককে সৃষ্টি করেছে তাদেরকে গঙ্গায় বিসর্জন দিতে হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু সর্বশেষ এতটুকু কথাই বলবো। দাদা দিল্লিতে, দাদা অযোধ্যায় রামের মন্দির আর দিদি জগন্নাথের মন্দির তৈরি করেছে। এই দুটো দলের কত ভালো সম্পর্ক সেটা আপনারা প্রত্যেকে জানেন, এর আগেও অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু আজকে আর ওই দিকে যাচ্ছি না। আমি আমার বক্তব্য শেষ লগ্নে এতটুকু কথাই বলবো, ভারতবর্ষের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, সেই অধিকারটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনি মন্দির চান না, মসজিদ চান না, আপনি চান কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, তাই নিরাপত্তার জন্য আপনাকে ভাবতে হবে। ওই ইভিএম এর সামনে দাঁড়িয়ে 10 সেকেন্ড ভাববেন যে আমার বাড়ির বোনটা যেন সিকিড়া থেকে, আমার বাড়ির বাচ্চাটা যেন সিকিড়ার বাজার থেকে টিউশন পড়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে, আমার বাড়ির বাচ্চাটা যেন কর্মসংস্থানের অভাবে রাতের অন্ধকারে শুধু চোখের জলে বালিশটা না ভিজিয়ে ফেলে, আমার স্বাস্থ্যের জন্য যেন সেই আমডাঙ্গা ছেড়ে বারাসাতে ছুটতে না হয়। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শুধুমাত্র ওই 10 সেকেন্ড ভাববেন, আর ভেবে যদি আপনাকে মনে হয় এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে একমাত্র আমি আপনি সাধারণ মানুষের জন্য কেউ কথা বলছেন, তাহলে সেদিন এই খাম চিহ্নটা সেদিন ইভিএম বক্সে আপনাকে চিহ্নিত করতে হবে। আর এই খাম চিহ্নে আমার আপনার সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার ভোটটা দিয়ে আপনারা যদি এই খাম চিহ্নের প্রতীকে ভোট দিয়ে এই আমডাঙ্গা থেকে যদি বিধানসভাতে পাঠাতে পারেন, সেদিন আপনার এই আমডাঙ্গার বাচ্চার নিরাপত্তার জন্য, কর্মসংস্থানের জন্য, স্বাস্থ্যের জন্য, স্টেডিয়ামের জন্য, সব কিছুর জন্য সেদিন যেমন আজকে পীরজাদা নওশাদ সিদ্দিকী লড়াই করছে, সেদিন এখান থেকেও যিনি বিধায়ক হিসাবে যাবে তিনি লড়াই করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।